নমস্কার সকল ব্যাস নতুন একটি প্র্যাকটিস সেট করে তোমার সকলকে স্বাগত জানাই। তো আজকের নিয়ে প্রথম কোশ্চেনটা দেখো কী নেওয়া হয়েছে, ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খেয়াল রাখবে। সঠিক অ্যান্সার হবে কেরল। কেরল রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয়ে থাকে এবং এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও। দেখো, ভারতের প্রায় 90% প্রাকৃতিক রাবার কেরল রাজ্যে উৎপন্ন হয়ে থাকে। খেয়াল রাখবে, 90% প্রাকৃতিক রাবার কেরল রাজ্যে উৎপন্ন হয়। এখানে জলবায়ু ও বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ রাবার উৎপাদনের জন্য উপযোগী। ওকে, এবার দেখো 2 নম্বর, লিমোনাইট কোন ধাতুর আকরিক। খেয়াল রাখবে হচ্ছে লিমোনাইট হচ্ছে আয়রন ধাতুর কিন্তু আকরিক। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে, খেয়াল রাখবে। এবং দেখো এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও। লিমোনাইট হলো লৌহ আকরিক বা আয়রনের অক্সাইড আকরিক। তাহলে খেয়াল রাখবে কি, লিমোনাইট হলো কি লৌহ আকরিক বা আয়রনের অক্সাইড আকরিক। এটি লৌহ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো, রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত, সেটা হচ্ছে ঘুমার নৃত্য যুক্ত। অবশ্যই কোন রাজ্যের কোন নৃত্যকলা বিখ্যাত, এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে তোমরা। এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও। ঘুমার রাজস্থানের প্রসিদ্ধ লোকনৃত্য, যা ভিল ও অন্যান্য রাজস্থানী গোষ্ঠীর মধ্যে প্রচলিত। এটি বিশেষত উৎসব এবং বিবাহ অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ঘুমার নৃত্যটা কোথায় হয়ে থাকে? বিভিন্ন উৎসব এবং বিবাহ অনুষ্ঠানে হয়ে থাকে। এবার দেখো পরবর্তী কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনটি দেখো বলা হয়েছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে। খেয়াল রাখবে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ার্ধা। এবার ওয়ার্ধা সম্বন্ধে কিছু কথা জেনে নাও। দেখো, 1942 সালের আগস্ট মাসে ওয়ার্ধার সেবাগ্রামে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারত ছাড়ো আন্দোলন এই প্রস্তাবটা নেওয়া হয়েছিল। তাই খেয়াল রাখবে কত খ্রিস্টাব্দে? 1942 সালের আগস্ট মাসে ওয়ার্ধার সেবাগ্রামে এই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাবটি গৃহীত হয়েছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে কি বেগ থাকবেই। খেয়াল রাখবে কি, সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে কি থাকবে? বেগ থাকবেই। এবং দেখো এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও। সমদ্রুতি মানে নির্দিষ্ট গতিবেগ, তখন বস্তুর বেগ থাকে তবে ত্বরণ শূন্য থাকে। তাহলে কি সমদ্রুতি মানে কি নির্দিষ্ট একটা কি গতিবেগ, তখন কি থাকবে? বস্তুর বেগ থাকবে, তবে ত্বরণ কি থাকবে? সে সময় শূন্য থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো, সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে। খেয়াল রাখবে, সাধারণ তুলাদণ্ড লিভার নীতিতে কাজ করে। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা যায়। খেয়াল রাখবে কি, সাধারণ তুলাদণ্ড তাহলে কি কোন নীতিতে কাজ করে? লিভার নীতিতে কাজ করে। এবং দেখো এর সম্বন্ধে কথা জেনে নাও। তুলাদণ্ড একটি লিভার বা সহজ যন্ত্র হিসাবে কাজ করে, যেখানে ভারসাম্য রক্ষার জন্য সাপোর্ট ও বারের দুই প্রান্তে বল প্রয়োগ করা হয়ে থাকে। ওকে, অর্থাৎ যখন তুমি কোনো পাল্লা বাটকারা যখন তুমি দেখবে, তখন এক সাইডে পাল্লা বাটকারা দেওয়া থাকে, একদিকে জিনিস বস্তু দেওয়া থাকে। এবং দেখো পরবর্তী, যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয়? ভেসে ওঠে কিছুটা। তাহলে কি হয়? যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয়? ভেসে ওঠে কিছুটা। কারণটা কি? দেখো, সমুদ্রের জল লবণাক্ত হওয়ায় ঘনত্ব বেশি থাকে, ফলে জাহাজ নদীর তুলনায় সমুদ্রে কিছুটা ভেসে ওঠে। তাহলে কি সমুদ্রের জলে কী আছে? লবণাক্ত ভাবটা বেশি আছে। এই জন্য যখন কোনো জাহাজ নদী থেকে যখন সমুদ্রের দিকে পাড়ি দেয় তখন কী হয়? একটু সামান্য একটু বেশিটা ভেসে ওঠে। এবার দেখো পরবর্তী, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ভারতের প্রথম ভাইসরয়। এই কোশ্চেনটা বারবার কিন্তু পরীক্ষায় রিপিট করা হয়। এবং দেখো ব্যাখ্যা কী আছে, 1858 সালে ভারতের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের কাছে গেলে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছে। তাহলে কি 1858 সালে ভারতের শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন হাতে চলে যায়, তখন ব্রিটিশ সরকারের কাছে গেলে লর্ড ক্যানিং তখন প্রথম ভাইসরয় হয়। এবার দেখো, ঘূর্ণিঝড় গুলাব এর নামকরণ করে কোন দেশ? ঘূর্ণিঝড় গুলাব এর নামকরণ করেছিল হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে এই গুলাব ঝড়ের নামকরণ করেছিলেন। ব্যাখ্যা কী আছে দেখো, ঘূর্ণিঝড়ের নামকরণ আন্তর্জাতিকভাবে চুক্তিবদ্ধ দেশগুলো করে। গুলাব নামটি পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত। এবার দেখো পরবর্তী, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটি কোথায় রয়েছে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটি আছে ট্রোম্বেতে রয়েছে। ওকে, এবার দেখো এর সময় কী জেনে নাও। মুম্বাইয়ের ট্রোম্বেতে অবস্থিত এই পরমাণু গবেষণা কেন্দ্রটি রয়েছে। এটি হোমি জে ভাবার নামে নামকরণ করা হয়েছে।
ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খেয়াল রাখবে, এটা পরীক্ষায় আসে যে এই পরমাণু গবেষণা কেন্দ্র কার নামে নামকরণ করা হয়েছিল, হোমি যে ভাবার নামে কিন্তু নামকরণ করা হয়েছিল। এবার দেখো নিচের কোনটি একটি ভেক্টর রাশি, নিচের হচ্ছে এখানে অপশন অনুযায়ী ওজন একটি ভেক্টর রাশি, এবং দেখো এর সম্বন্ধে ওজন একটি ভেক্টর রাশি কারণ ওজনের একটি মান ও দিক উভয়ই আছে। তাহলে কি ভেক্টর রাশি জানো তোমরা যে মানও থাকতে হবে আর দিকও থাকতে হবে, কিন্তু এখানে হচ্ছে এখানেও সেটা বলেছিল যে এখানে প্রশ্ন বলেছিল নিচের কোনটি ভেক্টর রাশি, তাই এখানে অপশন অনুযায়ী ওজন, কারণ ওজনের কি আছে, একটি মানও আছে একটি দিকও আছে। ওকে, এবার দেখো অ্যামোনিয়ার প্রস্তুতির পদ্ধতির নাম কি, অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম হচ্ছে হেবার পদ্ধতি, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবং দেখো হেবার পদ্ধতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেনকে উচ্চচাপ ও তাপমাত্রায় প্রতিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়ে থাকে। অ্যামোনিয়া তাহলে কীভাবে তৈরি করা হয়ে থাকে, হেবার পদ্ধতিটা কী জিনিস, হাইড্রোজেন ও নাইট্রোজেনকে উচ্চচাপ ও তাপমাত্রায় প্রতিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়ে থাকে। পরবর্তী, অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়ে থাকে, অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়ে থাকে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খেয়াল রাখবে। দেখো অপটিক্যাল ফাইবারে আলো বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। এবার দেখো পরবর্তী কোশ্চেন, দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি, খেয়াল রাখবে জেলা পরিষদ হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর। দেখো এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখো বলছে পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় হয়ে থাকে। প্রথম স্তর কি গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন রিপিট করা হয়ে থাকে। এবার দেখো পাকিস্তান প্রস্তাবটির জনককে, সেটা হচ্ছে কি চৌধুরী রহমত আলী হচ্ছে পাকিস্তান প্রস্তাবটির জনক, খেয়াল রাখবে। তাহলে পাকিস্তান প্রস্তাবটির জনককে চৌধুরী রহমত আলী। এবার দেখো 1933 সালে নাও অর নেভার পুস্তিকায় চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি ব্যবহার করেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন। তাহলে খেয়াল রাখবে কি বইটার নাম কী ছিল, নাও অ্যান্ড নেভার। ওকে, এবার দেখো পরবর্তী, কোন ধাতুটি হলেও তড়িতের সুপরিবাহী, কোনটি অধাতু হলেও, বলা ভুল হয়েছিল, কোনটি অধাতু হলেও তড়িতের সুপরিবাহী, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু এটা অধাতু, তা সত্ত্বেও কিন্তু তড়িতের সুপরিবাহী, এটা পরীক্ষায় প্রচুর বার আসতে দেখা গেছে। দেখো গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপ, এটি একটি অধাতু যা তড়িৎ পরিবাহী, খেয়াল রাখবে। তাহলে কি গ্রাফাইট কি এটি কার্বনের রূপ। এবার দেখো পরবর্তী কোশ্চেন, কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে মোটেই পাওয়া যায় না, দেখো রেডন গ্যাস হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস, এটা বায়ুতে একদমই পাওয়া যায় না। ঠিক আছে, দেখো এর সম্বন্ধে কিছু কথা দেখে নাও। রেডন বায়ুতে প্রায় থাকে না, এটি তেজস্ক্রিয় গ্যাস এবং মাটির তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন হয়। তাহলে কি রেডন বায়ুতে প্রায় থাকেই না, এটা কি এটা তেজস্ক্রিয় গ্যাস, রেডন কি একটি তেজস্ক্রিয় গ্যাস, এটি মাটির তেজস্ক্রিয় পদার্থ থেকেই উৎপন্ন হয়। দেখো যন্তর মন্তর কোথায় অবস্থিত, খেয়াল রাখবে যন্তর মন্তর হচ্ছে জয়পুরে অবস্থিত। এবার দেখে সামনে কিছু কথা জেনে নাও। জয়পুরে 18 শতকে মহারাজা জয় সিং নির্মিত যন্তর মন্তর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। পরীক্ষায় প্রশ্ন আসে যন্তর মন্তর কিসের জন্য বিখ্যাত, জ্যোতির্বিজ্ঞান। আর কে করেছিলেন, জয় সিং করেছিল। আর কোথায় অবস্থিত, জয়পুরে অবস্থিত। কত শতকে করা হয়েছিল, 18 শতকে। অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে রয়েছে লুকিয়ে। এবার দেখো এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়ে থাকে, এমার্জেন্সি হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন হরমোনকে এমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে। দেখো অ্যাড্রেনালিন হরমোন কি হঠাৎ ভয়, রাগ বা উদ্বেগের সময় নিঃসৃত হয়ে থাকে, তাই একে এমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন, রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়ে থাকে, দেখো রড কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়ে থাকে। এবং দেখো এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও। রড কোষ রাতের আলো দেখতে সাহায্য করে, এর অক্ষমতায় রাতকানা রোগ হয়ে থাকে। তাহলে খেয়াল রাখবে রড কোষ কী হয়, রাতের আলোর দেখতে সাহায্য করে, এর অক্ষমতায় কী হয়, রাতকানা রোগ হয়ে থাকে। দেখো গয়াটার যে অঙ্গে হয় তার নাম কি, সেটা হচ্ছে থাইরয়েড। তাহলে গয়াটার কোন অঙ্গে হয়ে থাকে, থাইরয়েড অঙ্গে হয়ে থাকে। এবং দেখো গয়াটার রোগে থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে কী হয়ে যায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, পরবর্তী দেখো ফুসফুসের আবরণের নাম কি, এটা একটা ইজি কোশ্চেন হলো, বারবার পরীক্ষা আসতে দেখা যায়, প্লুরা। তাহলে খেয়াল রাখবে ফুসফুসের আবরণের নাম কি, প্লুরা। এবার দেখো ফুসফুসের চারপাশে যে পর্দা থাকে তার নাম হচ্ছে প্লুরা। পরবর্তী দেখো
টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করেছিলেন? প্যারীচাঁদ মিত্র। তাহলে খেয়াল রাখবে এই টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি প্যারীচাঁদ মিত্র ব্যবহার করেছিলেন। দেখো প্যারীচাঁদ মিত্র ছিলেন আলালের ঘরে দুলালের রচয়িতা। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে আলালের ঘরে দুলাল এই গ্রন্থের রচয়িতাকে প্যারীচাঁদ মিত্র। তিনি টেকচাঁদ ঠাকুর নামেও কিন্তু ছিলেন, ছদ্মনাম নিয়ে তিনি লিখতেন। দেখো আধুনিক ভারতের জনক কাকে বলা হয় থাকে? আধুনিক ভারতের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। এবং এর সম্বন্ধে কিছু কথা, সামাজিক সংস্কার আন্দোলনের জনক হিসেবে রাজা রামমোহন রায় কিন্তু পরিচিত। তাকে আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে। খেয়াল রাখবে তাহলে আধুনিক ভারতের জনক কাকে বলা থাকে? রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে। এই কোশ্চেনে কিন্তু বারবার পরীক্ষা আসতে দেখা যায়। এবার পরবর্তী কোশ্চেন, বন্দে মাতরম কে রচনা করেছিলেন? ইজি একটি কোশ্চেন হলো, বারবার ডিফেন্স লাইনের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো উপন্যাস আনন্দমঠের বন্দে মাতরম গানটি রচিত হয়েছিল। তাহলে কি তাহলে এই বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে দেখতে পাওয়া যায়? আনন্দমঠ উপন্যাসে দেখতে পাওয়া যায়। তাহলে খেয়াল রাখবে পরীক্ষা কিন্তু পারার প্রশ্ন আসে যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? সেটা আনন্দমঠ উপন্যাসে আছে। পরবর্তী দেখো, ভারতের জাতীয় কংগ্রেসকে কে সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিল? সে হচ্ছে এ হিউম। আমরা হিউম বলে বেশি জানি। এই কোশ্চেনে কিন্তু বাবার পরীক্ষায় আসে যে সেফটি ভালভ তত্ত্বর জনককে, সেটা হচ্ছে এ হিউম। এবার দেখো হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটিকে সেফটি ভালভ হিসেবে বর্ণনা করেছিলেন যাতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভকে নিয়ন্ত্রণ করা যায়। এবং দেখো পরবর্তী কোশ্চেন এবং শেষ কোশ্চেন আজকে আলোচনার, শকাব্দের প্রচলন কে করেছিলেন? কনিষ্ক। খেয়াল রাখবে তাহলে শকাব্দের প্রচলন কে করেছিলেন? কনিষ্ক করেছিলেন। কনিষ্ক কুষাণ রাজা ছিলেন একজন, যিনি 78 সালে এই শকাব্দের প্রচলন করেছিলেন। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষা আসতে দেখা যায়। ওকে, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটিকে অথবা তোমরা যদি ইউটিউব থেকে দেখে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পেজ থেকে দেখলে ফলো করে রাখো। ভিডিওটা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।